তো আমরা যে কোশ্চেনটা দিয়ে আমরা সলভ করব সেটা হলো হাসনা হেনা এবং সেট 3। আমি আবার বলছি, হাসনা হেনা এবং সেট 3 থেকে আমাদের সলিউশনটা আজকে যাবে। আমি সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা একটু কাইন্ডলি শেয়ার করে দেন। যত বেশি শেয়ার হবে তত বেশি আমাদের টিচাররা আপনাদেরকে সেইভাবে তাদের ভিতরে যা আছেন তার মানে তারা সমস্ত কিছু আজকে আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিবেন। তো সেক্ষেত্রে আমি আপনাদের কাছে এই রিকোয়েস্টটাই করছি, আপনারা খুব দ্রুত একটু শেয়ার করে দেন এবং আমরা এখনই আমাদের আজকের প্রোগ্রামটা শুরু করব। প্রথমেই আমরা শুরু করব বাংলার সলিউশন নিয়ে। আমি বাংলার সলিউশন করার জন্য আমি রিকোয়েস্ট করব বাংলার খুবই জনপ্রিয় শিক্ষক, দেশসেরা শিক্ষক জনাব এস আলম স্যারকে আমি বিনীতভাবে রিকোয়েস্ট করব কাইন্ডলি বাংলার যে প্রশ্নটা আছে সেটা একটু সলভ করবেন প্লিজ স্যার। এরপরে ইংরেজি না? আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে ঢাকা এবং ঢাকার বাইরে দেশের যে যে অঞ্চল থেকে আমাদেরকে দেখছেন সবার প্রতি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে মিজান ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটি ওয়াগারাল সেশন নেওয়ার জন্য, উপস্থাপনার জন্য। আমরা সময় নিব না, অধীর আগ্রহে বসে আসছে তোমরা। আর একটা কথা হলো যে অলরেডি অনলাইনে অনেকেই সলভ দিয়েছে, সেখানে বেশ কিছু প্রশ্নের উত্তরে বিভ্রান্তিকর উত্তর দেখেছি, একাধিক উত্তর দেখেছি। তো আমরা চাইবো একদম পারফেক্ট উত্তরটা, কারণ অ্যাচিভমেন্ট কেরিয়ার কেয়ার কখনো তার কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না, এটা করে না তারা। সুতরাং আমরা পারফেক্ট উত্তরটা আমরা দিব। আর তো সুখবর আছেই, সেটা মিজান ভাই দিবে। আগামীকাল থেকেই যাদের যতই নাম্বার হোক, প্রিলি যাই হোক, অন্তত একটা প্রস্তুতি নাও। কালকের থেকে আমাদের সবগুলো ব্রাঞ্চ একযোগে ক্লাস শুরু হচ্ছে। নিকটস্থ ব্রাঞ্চে তোমরা খোঁজ নাও যে কখন টাইমটা যেটা নিয়ে তোমরা প্রিলি এবং রিটেন একযোগে ক্লাস শুরু হচ্ছে। এটা একদম ফ্রি ক্লাস আগামীকাল, সেটা বলে দেবেন মিজান ভাই। আমি আমার মতো শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ। তো প্রথম প্রশ্নে আসছি, একটু দেখে নাও। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? এটা অবশ্য কমন প্রশ্ন, এটা সবার জন্য পারার কথা। এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। আর যেটা ব্যাখ্যা করতে হবে সেটার জন্য আমি হয়তো বোর্ড ইউজ করব ব্যাখ্যা করার জন্য। এটা একদম সোজাই চোখের বালি। আরেকটা হলো যে পরের প্রশ্ন আসি, জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? এখানে 4টা অপশন রয়েছে: গঙ্গা, পুতুল নাচের ইতিকথা, হাসুলিবাসের উপকথা, গৃহদাহ। তো এর মধ্যে গঙ্গা উপন্যাসটি রচয়িতা সমরেশ বসু এবং এই উপন্যাসটা জেলের জীবন কেন্দ্রিক। তারপরে তোমরা জানো বাচ্য 3 প্রকার, পরের নাম্বারে চলে আসছি। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। যে বাচ্চে কর্তা প্রধান সেটা কর্তৃবাচ্য, যে বাচ্চে কর্তা কর্ম প্রধান তাকে বলে কর্মবাচ্য, আর যে বাক্যে ক্রিয়াকে প্রাধান্য দেয় সেটা হলো ভাববাচ্য। তো ডিঙ্গি টেনে বের করতে হবে আসলে, এটাকে ক্রিয়াটাকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে এটা ভাববাচ্য। ডিঙ্গি টেনে বের করতে হবে, এটা কোন বাক্যের উদাহরণ? এটি ভাববাচ্য। অলরেডি 3টা হয়ে গেল আলহামদুলিল্লাহ। এবার দেখো, এটা আবার পরেরটাও কমন প্রশ্ন, মাঝখানে 2টা আনকমন ছিল হয়তো। যে বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত কোন লেখক? এখানে রয়েছে সমরেশ মজুমদার, শওকত ওসমান, আলাউদ্দিন আল আজাদ এবং সমরেশ বসু। তো সমরেশ বসু কালকুট ছদ্মনামে লিখতেন, এটা হয়ে গেল সমরেশ বসু। যদি কোথাও কোনো কনফিউশন থাকে, কোথাও বুঝতে কষ্ট হয় বা বুঝতে পারোনি, তাহলে অবশ্যই আবার প্রশ্ন করবে, আমরা দরকার হলে রিপিট করব, ব্যাখ্যা করব, প্লিজ, কোনো সমস্যা নাই। আমরা তোমাদের জন্যই, আমরা মনে করি আমাদের এই প্রতিষ্ঠার এবং আমরা সবাই তোমাদের সেবায় নিয়োজিত। সুতরাং তোমাদের দাবিটাই প্রাধান্য দেওয়া হবে। কোথাও কোনো সমস্যা থাকলে নির্দ্বিধায় প্রশ্ন করবে প্লিজ। পরাণের গহীন ভিতর কাব্যের কবিকে? সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের একটি বিখ্যাত কাব্য, অন্যতম বিখ্যাত কাব্য হলো পরাণের গহীন ভিতর। সুতরাং এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে। উত্তর হবে সৈয়দ শামসুল হক। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো, এই বাক্য কোন ধরনের? তাহলে দেখো, এটা অনুজ্ঞাবাচক হবে না। অনুজ্ঞাবাচক হলো আদেশ, উপদেশ, অনুরোধ। অনুজ্ঞাবাচক। বিস্ময় হবে না। বিস্ময় হলো একজন শোক, দুঃখ, হঠাৎ, কি আশ্চর্য, এগুলো হলো বিস্ময়বাচক। প্রশ্নবাচক হবে না, এটি নির্দেশাত্মক বাক্য। সরাসরি যে বাক্যটা বলা হয় সেটাকে নির্দেশাত্মক বাক্য বলা হয়। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? তোমরা জানো, স্মৃতির মিনার ভেঙে ফেলেছে, ভয় নাই বন্ধু, স্মৃতিস্তম্ভ। এটা আলাউদ্দিন আল আজাদের বিখ্যাত কবিতা। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা হলো স্মৃতিস্তম্ভ। আর ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামেই এটা যে যার মতো লিখে গেছে। বিভিন্ন উত্তর আসছে এই জায়গাটা নিয়ে। তো কেউ রসতত্ত্ব দিয়েছে, কেউ যার যত দিয়েছে। এটা হলো বাক্যতত্ত্ব, মনে রাখবা। ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্বকে বাক্যে যথাযথ করে ব্যবহার করার নিয়মই হলো বাক্যতত্ত্ব। ক্লিয়ার?
প্রথমে আমরা ব্যাকরণে আলোচ্য বিষয় 4টি: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, শব্দতত্ত্বের অপনাবৃত্তত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। অর্থতত্ত্বে অর্থের গুলা ব্যবহার করা হয়, আর ধ্বনিতত্ত্ব ধ্বনির উচ্চারণ, কলাকৌশল, শব্দতত্ত্বের শব্দ। আর ধ্বনিতত্ত্ব এবং শব্দতত্ত্বের কোথায় কোনটা বসবে সেটা যেখানে বলা হয় সেটা হলো বাক্যতত্ত্ব। এখানে রসতত্ত্ব উত্তরটা একেবারেই হবে না, কোনোভাবে এটা উত্তর নয়। আর বানান শুদ্ধ কোনটি, কোন বানান শুদ্ধ? মনোকষ্ট হবে না। এখানে দেখো মনোকষ্ট 3 ভাবে আছে। কতগুলো শব্দে সাধারণত দেখো অলরেডি অজস্র শিক্ষার্থী মাশাআল্লাহ যুক্ত হয়ে গেছে, এটা ভালো লাগার একটা সময়। দেখো শব্দের মধ্যে মূলত এটা হয় না, শব্দের মধ্যে বিসর্গটা হয় না কয়েকটা ব্যতিক্রম ছাড়া। এই যে মনোকষ্ট, মনোকষ্ট, প্রাতকাল, এই যে দেখো প্রাতকাল, এই যে প্রাতকাল, তারপরে শিরোপীড়া, এই যে শিরোপীড়া, এরকম কয়েকটা শব্দে পদের মধ্যে বিসর্গ হয়, তার মধ্যে একটা হলো মনোকষ্ট। সুতরাং শুদ্ধ উত্তরটা হলো মনোকষ্ট গেল এটা। আর প্রাচুর্য কোন প্রত্যয়? এটা তদ্ধিত প্রত্যয়, প্রচুর। তোমরা জানো ধাতুর সঙ্গে যে প্রত্যয়টা সেটা কৃত প্রত্যয়, আর না হলে এটা তদ্ধিত প্রত্যয়। আমি খুব বেশি সময় নিব না, আমাদের স্যার অপেক্ষা করছেন, এরপরে যেটুকু সময় দরকার আমি শুধু পারফেক্ট সময়টাই নিচ্ছি। আর ব্যঞ্জন ধ্বনি সংক্ষিপ্ত রূপ, এটা একদম কমন প্রশ্ন, এতটাই কমন যে তোমাদের এটা আটকায়নি। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপ হলে ফলা, আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হলে কার, ঠিক আছে? আর হর্ষন্ত এবং রেফ নিয়ে পরে আলোচনা হবে, আমরা এখন এই সময়টা এখন নষ্ট করতে চাচ্ছি না, তোমাদের মূল্যবান সময়টা। আর তোমরা জানো বাংলা, পরের প্রশ্নে আসছি পাঁচালী। যদি কোনো প্রশ্ন আবারও যদি হয় একটু কমেন্টগুলো আমাকে বললেই হবে। পাঁচালী কার? তোমরা জানো বাংলা পাঁচালী গানের শক্তিশালী কবি হলেন দাশরথী রায়, তিনি দাশু রায় নামে পরিচিত, সুতরাং দাশরথী রায় এটার আনসার। আর চারণ কবি হিসাবে খ্যাত হলেন মুকুন্দ দাস। তোমরা যদি কেউ কখনো বরিশাল যাও, বরিশাল বাস স্ট্যান্ড নামলেই ওখানেই লেখা আছে চারণ কবি মুকুন্দ দাস প্রতিষ্ঠিত কালী মন্দির। তাহলে কে? চারণ কবি মুকুন্দ দাস। আর রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর গল্পের একটি বিখ্যাত চরিত্র হলো চারুলতা। এখানে আমি ব্যাখ্যা করার একটা বিষয় ছিল, কিন্তু আমি সেটা করলে সময় লেগে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর নষ্টনীর ছোট গল্পটি উপন্যাসধর্মী এবং চতুরঙ্গ উপন্যাসটি ছোট গল্পধর্মী। সেই নষ্টনীর ছোট গল্পে একটি বিখ্যাত চরিত্র হলো চারুলতা। কারো কারো পেজের নামে আছে চারুলতা। উপমান কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? উপমায় কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? তোমরা জানো নাউন এবং নাউন যদি হয়, নাউন প্লাস নাউন যদি হয় সে হবে উপমিত, সবসময় এটা মনে রাখো আজকের পরে সবসময়। আর নাউন প্লাস অ্যাডজেক্টিভ হলে সে হবে উপমান। নাউন অ্যাডজেক্টিভ হলে উপমান। দেখো শশ ব্যস্ত, শশক হলো খরগোশ নাউন, ব্যস্ত অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ হলো উপমান, শশ ব্যস্ত। ক্লিয়ার ভাইয়া? শশ ব্যস্ত। অপিনিহিতি, অপিনিহিতি কাকে বলে? দেখো আগে রিকার, পরের রিকার যদি আগে উচ্চারণ হয় তাহলে অপিনিহিতি। দেখো আজি, আজ ই, এখানে রস্বীকারটা কিন্তু পরে আছে, ঠিক আছে? আজি, এই যে দেখো যদি এটা আমরা এভাবে লিখি আজি, তাহলে এটা হবে আজ ই, এটা ভাঙালে এই রস্যি কিন্তু জয়ের পরে। কিন্তু যখন এটা আইজ হয়ে যায়, পরের রস্যি আগে হয়ে যায়, এটাকে বলা হয় অপিনিহিতি। তাহলে আজি কোথায় রয়েছে আমাদের বলো তো? অপিনিহিত উদাহরণ আজি আইজ, তার মানে উত্তর বি এটার। আর সুৎখোরদেরকে বলা হয় কুশিতজীবী। চারণ কবি হবে না, সাপুরেও হবে না, কৃষিজীবী হয় না, সুৎখোরদের সিনোনিম হলো কুশিতজীবী, এক কথায় তাদেরকে সুৎখোরকে বলে। অভাব অর্থে কোনটা? অভাব হলে যেটা উপস্থিত নেই, অনুপস্থিত আর কি। আলুনি অর্থাৎ লবণ নাই, যে খাবারটায় লবণ নেই সেটাকে আমরা আলুনি বলা হয়, তো সেটাই অভাব অর্থে বোঝাচ্ছে আলুনিকে। বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন কে? এটা নিয়ে বিতর্ক রয়েছে, তবে এর শুদ্ধ উত্তর হলো 1 নম্বরে রামচন্দ্র বিদ্যাবাগীশ। রামচন্দ্র বিদ্যাবাগীশ ব্রাহ্ম ধর্মের অনুসারী ছিলেন। তিনি 1783 খ্রিস্টাব্দে নলপাড়া, নদিয়ার নলপাড়াতে জন্মগ্রহণ করেন এবং উনি মারা যান 1845 খ্রিস্টাব্দে। তিনি প্রথম বাংলা ভাষা অভিধান সংকলনের কাজটি শুরু করেছিলেন মূলত। তাহলে রামচন্দ্র বিদ্যাবাগীশ, এর বাইরে কোন উত্তর দিলে কিন্তু সেটা হবে না, এটাই হলো পারফেক্ট উত্তর। এরপরে 150 আমরা রয়েছি তোমাদের যে 3 নাম্বার সেটে আর কি, হাসনানার 3 নাম্বার সেটে। সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান?
সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক সব্যসাচী লেখক, মাত্র 29 বছর বয়সে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। এত অল্প বয়সে এর আগে বা পরে কোনো লেখক পুরস্কার পাননি, বাংলা একাডেমি পুরস্কার। ওকে, হুমায়ুন আজাদের প্রথম কাব্য হলো অলৌকিক স্টিমার, এবং তার আরেকটি বিখ্যাত কাব্য হলো সব কিছু নষ্টদের অধিকারে যাবে। এই কাব্যগ্রন্থটি রচিত হলেন হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদের প্রথম কাব্যগ্রন্থের নাম কী বলতো? অলৌকিক স্টিমার, এবং সব কিছু নষ্টদের অধিকারে যাবে তার একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। এরপরে 152 নম্বর একটা প্রশ্ন আছে। 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন? তিনি হলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। বিচারপতি আবু সাইদ চৌধুরী। আর 153, মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি? এটা হলো, দেখো, মমতাজউদ্দিন আহমেদ, উনি আমার সরাসরি শিক্ষক। স্যারের দুটি বিখ্যাত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক হলেন বকুলপুরের স্বাধীনতা এবং কি সাহ শঙ্খশীল। যেহেতু তিনি আমার স্যার, তার ক্লাসে পড়ালে আমি এটা খুব বেশি করে পড়িয়েছি অনেকবার, এই জন্য আমার এটা একদম মুখস্থ যে কি সাহ শঙ্খশীল। তেভাগা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? তেভাগা আন্দোলন ভিত্তিক উপন্যাস হলো, এর আগে কেউ তেভাগা আন্দোলন ভিত্তিক উপন্যাস লিখছেন কিনা এটা আমাদের জানা নেই। নাড়াই উপন্যাসটি লিখেছিলেন শওকত আলী। শওকত আলীর নাড়াই উপন্যাসটি তেভাগা ভিত্তিক আন্দোলন উপন্যাস। পরের প্রশ্নটা নিয়ে অনেক কনফিউশন রয়েছে। কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ হয়। কোথাও কোথাও অগ্নিবীণা রয়েছে, কিন্তু অগ্নিবীণা কখনোই নিষিদ্ধ হয়নি। হ্যাঁ, তো তার গানের বই চন্দ্রবিন্দু, প্রবন্ধ যুগবাণী, তারপরে কাব্য বৃষের বাসী, হ্যাঁ, এগুলো নিষিদ্ধের তালিকায় রয়েছে। তো প্রশ্নটা ছিল, খুব ভালো করে লক্ষ্য করো, কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত করা হয়? এটা নিয়ে কনফিউশনটা শুরু হয়েছে এবং সারা দেশে এটা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। তো কেউ কেউ অধিকাংশ উত্তর দিয়েছেন বিশের বাসী। এখন এখানে তাহলে পারফেক্ট উত্তরটা কি, আপনার কাছে কি প্রমাণ রয়েছে সেটা আমি এখন দিচ্ছি। তো যারা দেখছো, একটু রিকোয়েস্ট করি, তোমাদেরকে ছোট্ট একটু রিকোয়েস্ট করবো যে ভিডিওটা শেয়ার করে দাও, অন্যকে দেখার সুযোগ করে দাও, আর এই বার্তাটা পৌঁছে দাও একযোগে বাংলাদেশের সবচেয়ে হেভিওয়েটের টিচার সমৃদ্ধ প্রতিষ্ঠান অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ার আগামীকাল তার সবগুলো ব্রাঞ্চে ক্লাস শুরু করতে যাচ্ছে। ঠিক আছে, এটা আলহামদুলিল্লাহ। সেলিনা হোসেন মানে কি? তোমরা করতেছো, সবাইকে মেনশন করতেছো, থ্যাংক ইউ, এটা ভালো। আজিয়াইজ, তো আমি এই ক্ষেত্রে একটা বিষয় বলতেছি, দেখো, সেটা হলো বিশের বাসী প্রকাশিত হয় 20 বাসী নিষিদ্ধ হয় 1924 সালে, আর যুগবাণী নিষিদ্ধ হয় 1922 সালে। এখন তোমরাই বলো কোনটা, তোমরাই বলো কোন গ্রন্থটি আগে নিষিদ্ধ হয়, বলো। বিশের বাসী এটা নিষিদ্ধ হয় 1924 সালে, আর যুগবাণী নিষিদ্ধ হয় 1922 সালে। এবার তোমরাই বলো, এই আনসারটা তোমরা করবে, তোমাদের দিয়ে একটা আনসার আমরা চাচ্ছি, তাই না? একটা কমেন্ট করো, তোমরাই বলো কোনটা আনসার হবে, বলো। যেন একটু দেখেন আনসারগুলো। ওয়াও, থ্যাংক ইউ। যুগবাণী অলরেডি উত্তর শুরু করেছে, এটা থ্যাংক। দেখি আজকে কে সর্বোচ্চ উত্তর করে। যুগবাণী। আর সবাইকে একটু মিজান ভাই উত্তর দিচ্ছে সবাই, মাশাল্লাহ। যুগবাণী 1922 সালে, থ্যাংক ইউ। যারা যুগবাণী দিয়েছে তাদের হয়েছে, ঠিক আছে। আর ভিডিওটা আমরা একটু ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, দেখো এই যে অনন্য আয়োজন, সেই টিচারগণ, আমাদের সম্মানিত শিক্ষকগণ, আজকে ছুটির দিন, সবাই এসে নিরন্তর পরিশ্রম করে একটি পারফেক্ট উত্তরপত্র তৈরি করেছেন তোমাদের জন্য। আমরা তোমাদের কাছে কিছুই চাচ্ছি না, একটি শেয়ার, শুধু একটি শেয়ার। একজন শিক্ষার্থী সারা জীবনের উপকার হতে পারে, একটি শেয়ার, তোমার একটি শেয়ারে। যুগবাণী। থ্যাংক ইউ শেয়ার। ওয়াও, অলরেডি মিজান ভাই অনেকে শেয়ার করে দিয়েছে, এদের প্রতি কৃতজ্ঞতা আজকের শিক্ষকের পক্ষ থেকে, এদের জন্য দোয়া থাকলো, ঠিক আছে। ওয়াও, শেষে একটি চমৎকার ইনফরমেশন রয়েছে। সবার শেষে আমাদের শিক্ষকগণ ধারাবাহিকভাবে আলোচনা তো করবেনই যেটুকু লাগবে, এবং শেষে একটি চমৎকার রয়েছে। আমাদের সম্মানিত এমডি স্যার তিনি আসবেন, চেয়ারম্যান স্যার আসলে আরও খুশি হতাম। এমডি স্যার আসবেন এবং স্যার যেটা বলবেন, যে আমি রিকোয়েস্ট করবো এমডি স্যার চেয়ারম্যান স্যার দুজনেই যেন এক ঝলক দেখা দেন, কিন্তু অন্তত এমডি স্যার আসবেন যে তোমাদের কাটমার্কস কত হতে পারে, তোমরা কীভাবে প্রস্তুতিটা নিবা পরবর্তী, এরকম একটি মূল্যবান পরামর্শ নিয়ে আমাদের সম্মানিত এমডি স্যার আসছেন ইনশাআল্লাহ। এরপরেই তো আমরা যুগবাণী পর্যন্ত থামলাম। এরপরে শোনো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেন
সালে যা প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কি? উপন্যাসটির নাম হলো 1971, যা একটি কালমে উপন্যাসের অন্তর্গত। এটি উপন্যাসটির নামই হলো 1971। পরবর্তীতে কিন্তু 1971 নামে হুমায়ুন আহমেদ উপন্যাস লিখেছিলেন। হ্যাঁ, তাহলে উত্তর 4, কিন্তু 156 নম্বর উত্তর 4। আর সমত্ব শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? সমত্ব শব্দ থেকে জানো? উপযুক্ত হওয়া, বুঝছো? হওয়া, বিবাহের উপযুক্ত হওয়া, হ্যাঁ, এরকম একটা বিষয়কে এটাকে সমত্ব বলা হয়। এই শব্দটি মূলত এসেছে সংস্কৃত ভাষা থেকে, আর এর অর্থ হলো সমর্থ। সমত্ব সংস্কৃত শব্দ, এর অর্থ সমর্থ, এর মানেটাই হলো মূলত উপযুক্ত হওয়া কোনো বিষয়ে। নিঃশ্বাসের সর্বোত্তম প্রয়াস উচ্চারিত ধ্বনি বা ধ্বনিকে কি বলা হয়? আমি অনেকবার বলেছি যে ছন্দ অলঙ্কার BCS এর সিলেবাসে নাই, কিন্তু এখান থেকে প্রশ্ন হয়। এটা অনেকবার বলেছি, যারা আমার ক্লাস করেছে তারা জানো, এবং এটা পড়িয়েছি। এক প্রয়াসে বা এক ধাক্কায় যেটুকু উচ্চারণ হয় তাকে বলে অক্ষর। তাহলে এক নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুলোকে বলা হয় অক্ষর। অক্ষর দুই প্রকার, একটা হলো বদ্ধাক্ষর, একটা মুক্তাক্ষর। ওকে, এটা হলো অক্ষর। একদম প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমরা, আলহামদুলিল্লাহ। আর ইংরেজি ভাষায় জীবনাদর্শের উপরে গ্রন্থ লিখেছেন কে? তিনি হলেন ক্লিন্টন বি সিলি। এই ভদ্রলোককে নিয়ে অন্য একটা সময় আমরা ডিটেলস আলোচনা করব, ক্লিন্টন বি সিলি। তারপরে 160 নম্বর দেখো, বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন। এটার পরোক্ষ উক্তির, এটা পরোক্ষ আছে, এটা প্রত্যক্ষ রূপ কী হবে? হ্যাঁ, তোমরা পড়েছো, ন্যারেশন পড়েছো, ঠিক সেইটা। এটার উত্তর হলো 3। বাবা ছেলেকে বললেন, কমা ইনভার্টেড কমা শুরু, তুমি দীর্ঘজীবী হও। এবার দেখো শেষ প্রশ্নের আগেরটা। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হয়? একটি মজার ইনফরমেশন দেব, শোনো। 1963 সালে কুষ্টিয়ার কুমারখালী থেকে গ্রাম বার্তা পত্রিকাটি প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন কাঙ্গাল হরিনাথ মজুমদার গ্রাম বার্তা পত্রিকাটি প্রকাশ করেন। আর মজার বিষয় হলো, এই পত্রিকায় রবীন্দ্রনাথদের জমিদারির তারা যে প্রজাদের উপরে বিভিন্ন অত্যাচার নির্যাতন করতেন ট্যাক্স আদায়ের জন্য, সেটা তুলে ধরা হয়েছিল। পরে রবীন্দ্রনাথদের এই জমিদারির স্টেটের লোকজন পাঞ্জাব থেকে গুন্ডা এনেছিলেন তাকে শায়েস্তা করার জন্য, এবং তখন তিনি তার বন্ধু লালন শাহর শরণাপন্ন হয়। লালন শাহ আবার তার ওই যে এটাকে কি বলে, ওখানে বইয়ে লেখা আছে চালা, অর্থাৎ তার নিজের ওই যে আখেরার অন্যান্য লোকজনদের নিয়ে তিনি বাস নিয়ে তাকে উদ্ধার করেছিলেন বন্ধুকে, এবং ওই তার বাসের আক্রমণে আবার সেই গুন্ডারা পালিয়ে গিয়েছিল। এরকম একটি মজার বিষয়। তাহলে 1963 সালে কুষ্টিয়ার কুমারখালী থেকে গ্রাম বার্তা প্রকাশিত হয়, এবং সেখানে কিন্তু এখনও সেই যন্ত্রপাতি রয়ে গেছে, সেই ওনার যে প্রেসের। জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কে? বাংলা সাহিত্যে, তোমরা এটা একদম কমন প্রশ্ন। শ্রী চৈতন্যদেবকে নিয়ে প্রথম জীবনী সাহিত্য গড়ে ওঠে। শ্রী চৈতন্যদেব 1486 খ্রিস্টাব্দে নবদ্বীপে জন্মগ্রহণ করেন। তিনি 1533 খ্রিস্টাব্দে মারা যান। তাকে নিয়ে প্রথম জীবনী সাহিত্য রচিত হয়। শ্রী চৈতন্য ভাগবত, এটি রচনা করেন বৃন্দাবন দাস। এবং চৈতন্যদেবের উপর সর্বাধিক তথ্যবহুল গ্রন্থ হল শ্রী চৈতন্য চরিতামৃত, এটা লেখেন কৃষ্ণদাস কবিরাজ। আর চর্যাপদের টিকাকার, চর্যাপদ যিনি টিকা করেছিলেন তিনি হলেন মণি দত্ত। প্রবোধচন্দ্র বাগচি তো পরে উনি আবিষ্কার করেন নবচর্যা গীত। মীরনাথ হলেন বাংলা সাহিত্যের আদি কবি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে। আর হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন। আমি প্রতিটা প্রশ্নের 4টা নিয়ে ব্যাখ্যা করতে পারতাম আলাদা আলাদা, কিন্তু কথা হলো আমাদের সময় কম, আমরা পারফেক্ট উত্তরটা দিয়ে দিই যথাসময়ে। পরবর্তী সম্মানিত শিক্ষক বসে আছেন, যিনি ইংরেজি নিয়ে আলোচনা করবেন। কোন বানানটি শুদ্ধ? সত্য। দেখো, নিজের অধিকার, সত্য হলো নিজের অধিকার বা রাইট, এটা হলো সত্য, এই যে এটা হলো শুদ্ধ। আর এখানকার বাকি উত্তরগুলো সব ভুল উত্তর দেওয়া আছে, ঠিক আছে? কে কে ভিডিওটা শেয়ার করছে জানাইও, তাকে আমরা ধন্যবাদ দেবো আমাদের পক্ষ থেকে, এবং দিব। আর 69-এর গণ অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি? 69-এর গণ অভ্যুত্থানের পটভূমিকায় আখতারুজ্জামান ইলিয়াস লিখেছিলেন সিলে কোঠার সেপাই। 1969-এর গণ অভ্যুত্থানের পটভূমিকায় লেখা আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত উপন্যাস সিলে কোঠার সেপাই। ওকে, তো এই হলো আমাদের মোটামুটি বাংলার তো প্রশ্ন কীরকম হয়েছে সেটা আমি বলতে পারি, কিন্তু যেহেতু আমাদের এমডি স্যার একদম পুরোপুরি সবার বক্তব্যটা তিনি একসঙ্গে বলবেন, সুতরাং স্যার বলবেন এখানে কতগুলো পাওয়া যেতে পারে, কোথায় কি। স্যার আমাদের সবার ভয়েসটা আমরা এমডি স্যারের মাধ্যমে থ্রো করবো। তো আমি বিদায় নিচ্ছি, আশা করি তোমরা সবাই অনেক অনেক উপকৃত হয়েছো, এবং পরের একদম শেষ পর্যন্ত যুক্ত থাকলে আজকে সবাই অনেক বেশি উপকৃত হবে। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।